আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে শিক্ষা আলো .com এর বিশেষ আড্ডা টক শো অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমি লুৎফুন্নাহার লিপি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের শিক্ষা আলো বিশেষ টক শো অনুষ্ঠানে আমাদের বিভিন্ন জেলা থেকে গুণী কর্মকর্তা এবং শিক্ষক মন্ডলী আপনাদের মাঝে হাজির করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও চাইলে আমাদের সঙ্গে আমাদের আজকের এই বিশেষ টক শো অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং আপনার শেয়ার দিয়ে, লাইক দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, সে অপেক্ষা আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে শিক্ষাআলো.com এর বিশেষ অনুষ্ঠানটি টক শো অনুষ্ঠানটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে, সে আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে আছেন আমাদের তিনজন অতিথি এই বর্তমান সময়ে একদম কর্মময় এবং দক্ষ কর্মকর্তা এবং শিক্ষক মন্ডলী। আর চলুন আজকে আমাদের সে তিনজন কর্মময় এবং দক্ষ কর্মকর্তা এবং শিক্ষক মন্ডলীর সাথে আমরা পরিচিত হয়নি। প্রথমে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম রাঙ্গামাটি পিটিআই আইসিটি প্রশিক্ষক জনাব রফিকুল হাসান স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? শুভেচ্ছা। হ্যাঁ, আমি ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনাকে আমাদের শিক্ষা হলো বিশেষ টক শোতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে আরেকজন অতিথি আছেন রাঙ্গামাটি সদর গোলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দক্ষ সহকারী শিক্ষক জনাব শাহনাজ আক্তার। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ম্যাম, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন বরিশাল সদরের মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, যারা আমাদের অনলাইনের শিক্ষা যোদ্ধা হিসাবে কাজ করছেন আমাদের বর্তমান প্ল্যাটফর্মে, সে রাবেয়া কান্তা। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপা। সবাইকে শুভেচ্ছা, বরিশাল সদরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছে। আমরা আপনাদের তিনজনকে আমাদের আজকে এই আলোচনা টক শো অনুষ্ঠানের তিনজনকে আমরা শিক্ষালো.com বিশেষ টক শো অনুষ্ঠানে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন শিক্ষালো.com এ সমকালীন শিক্ষা এবং শিক্ষকের ভাবনা এবং বর্তমান শিক্ষার অবস্থা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের আবারও বলছি, আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আমাদের যে আলোচক আছেন তিনজন আলোচক মহোদয়ের কাছে আমরা আজ শিক্ষার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব এবং যে করোনাকালীন সময়ে আমাদের যে শিক্ষার যে ঘাটতি, সে ঘাটতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় বা বর্তমানে আমাদের শিক্ষক মন্ডলীরা কিভাবে অনলাইনে ক্লাস নিচ্ছেন, যে তাদের জীবন বাজি রেখে যেখানে সাধারণ মানুষ করোনার ভয়ে আমরা ঘর বন্দি হয়ে আছি, ঘরে আছি, সে শিক্ষক মন্ডলীরা মানে নিজেদের জীবনটাকে বিপদের মুখে সম্মুখীনে রেখে কিন্তু তারা শিক্ষার জন্য শিক্ষার্থীদের কথা চিন্তা করে যুদ্ধ করে যাচ্ছেন, যাতে আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার ঘাটতি না হয়। সেই আলোচিত শিক্ষকদের সাথে আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচিত, আমরা তো জানি শিক্ষকরা হলেন আমাদের সমাজের মহান পেশায় নিয়োজিত আছে, কিন্তু সেই শিক্ষকদেরকে সে শিক্ষক মন্ডলীদেরকে কিন্তু আরো দক্ষ করে তোলেন আমাদের আরো একজন কর্মকর্তা আছেন পিটিআই, যেখানে আমরা প্রশিক্ষণ নিয়ে থাকি সাধারণ শিক্ষক মন্ডলী। যারা আমরা নতুন চাকরিতে জয়েন করি তখন শিক্ষক মন্ডলীরা আমরা ট্রেনিং এ যাই পিটিআই, যেখানে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়, শিক্ষকদেরকে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে দক্ষ শিক্ষক হিসাবে গড়ে তোলা হয়। সে আমাদের পিটিআই এর একজন কম্পিউটার সায়েন্সের প্রশিক্ষক আছেন আমাদের রফিকুল হাসান স্যার। আমি প্রথমে স্যারের কাছে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, প্রথমে আপনার সাথে আমাদের আজকে প্রথম আলোচক আপনি, আপনার সাথে স্যার আমরা কথা বলছি। স্যার, আপনি ভালো করে জানেন, আমরা সবাই জানি বর্তমানে স্যার আমাদের যে প্রায় 7-8 মাস হয়ে গেল, আমাদের সেই 17ই মার্চ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কচিকাঁচা শিক্ষার্থীরা এখন বিদ্যালয়ে যেতে পারছে না, যাদের কাছে তখন ছিল খাতা, বই খাতা এবং চক ডাস্টার। এখন তারা কি করছে, বর্তমানে আমাদের একটা স্মার্টফোন বা টিভিতে তারা দেখছেন। সে আমাদের শিক্ষা বান্ধব সরকার সে কচিকাঁচা শিক্ষার্থীদের কথা চিন্তা করে সংসদ টিভি এবং ঘরে বসে
যে পেজে ক্লাস হচ্ছে, শুধু শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমাদের বর্তমানে শিক্ষা বান্ধব সরকার যে উদ্যোগ নিয়েছেন, আমি আমাদের বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমাদের এই যে সরকার আমাদের যে উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইনে ক্লাস নেওয়া, সংসদ টিভিতে এবং ঘরে বসে শিখে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার অনেক শিক্ষক আছেন নিজ উদ্যোগে অনলাইন স্কুল প্রতিষ্ঠা করেছেন। তারা নিজ উদ্যোগে স্কুলে নিজের অনেক কিছু, নিজে স্মার্টফোন কিনেছেন, নিজে এমনকি স্মার্ট টিভি কিনেছেন, শুধু শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইনে পাঠদান দিবেন বলে। আমার স্যার প্রশ্ন, আপনার যে জেলা রাঙ্গামাটি, সেই রাঙ্গামাটির শিক্ষক এবং শিক্ষার্থীদের অনলাইন প্ল্যাটফর্মে ওদের ভূমিকা কেমন, বা ওরা কতটুকু অনলাইন জগতের সাথে যুক্ত, একটু আমাদের সাথে স্যার শেয়ার করুন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। বৈশ্বিক যে গ্লোবাল প্যান্ডেমিক যেটা ছিল কোভিড-19 কারণে আমাদের সারা বিশ্ব জুড়ে যে আমাদের একটা দুর্বিষহ অবস্থা চলছে বিশ্ব জুড়ে, আমাদের অর্থনীতি, শিক্ষা, সব জায়গাতে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গাতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। ঠিক একইভাবে আমাদের বাংলাদেশেও আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলাই হচ্ছে কি বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরেও আমাদের যারা শিক্ষক আছেন, আমাদের যারা মহান শিক্ষক আছেন, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন, সবার আগে ওনারা এগিয়ে আসছেন। রাঙ্গামাটির সিচুয়েশনটা যদি আমি একটু শেয়ার করতে চাই আপনাদের কাছে, রাঙ্গামাটির যারা শিক্ষক আছেন, এখানে আমার প্রিয় একজন শিক্ষক আছেন শাহনাজ। সে আমার সরাসরি পিছিয়ে এসে উনি প্রশিক্ষণ নিয়েছেন, ডিপিএড প্রশিক্ষণটা নিয়েছেন। আমরা ওনাদের মতো শিক্ষকদেরকে নিয়ে আমরা রাঙ্গামাটি অনলাইন স্কুল চালু করেছি। আমরা যখন দেখলাম যে শিশুরা স্কুলে যেতে পারছে না, আমাদের শিক্ষকরা স্কুলে যেতে পারছেন না এই কোভিড-19 কারণে, শিক্ষা ব্যবস্থা যেন ব্যাহত না হয়, আমাদের শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটার প্রতি সাড়া দিয়ে রাষ্ট্রের দায়িত্ববোধ থেকে আমাদের শিক্ষকরা এগিয়ে এসেছেন এবং আমরা একটা অনলাইন স্কুল চালু করেছি। এবং আমরা জেনে খুশি হবেন যে আমাদের রাঙ্গামাটি অনলাইন স্কুলটা অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের শিক্ষকরা রুটিন করে প্রতিদিনই ক্লাস নিচ্ছেন এবং এটা খুব সুন্দরভাবে চলছে। সেই স্কুলটা আমাদের ডিপিও মহোদয় স্যার ছিলেন, আমাদের আরো ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, আমাদের মিনিস্ট্রির কর্মকর্তারাও জানেন যে রাঙ্গামাটি অনলাইন স্কুলটা সেটা খুব চমৎকারভাবে চলছে এবং আমাদের শিক্ষকরা একটি ডিসিপ্লিন মেনটেন করে, রুটিন করে তারা দৈনিক ভাবে ওনারা ক্লাস নিচ্ছেন আর কি। তো এটা আমি মনে করছি যে আমাদের অনলাইন যে স্কুলটা আছে, অনেক শিক্ষার্থী আছে, অভিভাবক আছে, আমরা যারা শিক্ষণ শেখানো প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছি, টিচিং লার্নিং প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছি, আমরাও সেটা দেখছি। অনেক শিক্ষার্থীদের যেমন আগ্রহ আছে, অভিভাবকদের সেরকম আগ্রহ আছে। শুরুর দিকে হয়তো সেরকম ছিল না, কিন্তু এরপরে দেখলাম যে সারা দেশ জুড়েই আপনাদের যারা শিক্ষক আছেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন, ওনারাও নিজ দায়িত্ব বোধ থেকে নিজ নিজ জায়গা থেকে ওনারা ট্যাব বা স্মার্টফোন বা ফেসবুক যেভাবেই পারছেন একটি প্ল্যাটফর্মে এসে ওনারা শিক্ষণ শেখানো কার্যক্রম অত্যন্ত সফলভাবে পরিচালনা করছেন। আমি সেই দিক থেকে বলবো যে যদিও আমাদের স্কুল গুলা বন্ধ আছে, তারপর আমাদের শিক্ষকরা কিন্তু থেমে নেই, আমরাও থেমে নেই। ঠিক একইভাবে আমরা স্যার আমরা কিন্তু অনেকে এটা আলোচনা বলেন, সমালোচনা বলেন, আমরা কিন্তু বলে থাকি যে পাহাড়ি এলাকায় শিক্ষার্থীরা নাকি যে যখন সুস্থ পরিবেশ থাকে, যে পাহাড়ি এলাকা নিয়ে আমরা সবাই কিন্তু আলোচনাও করি, সমালোচনাও করি, যখন সুস্থ পরিবেশ থাকে, আর এখন তো বর্তমানে অসুস্থ পরিবেশই আমরা বলবো, সুস্থ পরিবেশও কি আমাদের সকল শিক্ষার্থীরা যেমন শিক্ষার সুযোগটা পায়? আর এখন তো মনে করে যে অনলাইনে যে ক্লাস নিচ্ছে, তারা কি স্যার আমাদের অনলাইনের ক্লাসগুলো সুযোগ পাচ্ছে? অ্যাকচুয়ালি রাঙ্গামাটির বর্তমান যে সিচুয়েশন, এখন কিন্তু মোটামুটি নেটওয়ার্ক কভারেজ কিন্তু খুব একটা যে খারাপ তা না, কিন্তু উপজেলা পর্যায়ে কিন্তু নেটওয়ার্ক কভারেজ আছে কিন্তু। তো শিক্ষকরা চেষ্টা করেছেন, হয়তো শতভাগ হয়নি, তবে তারপরেও আমাদের শিক্ষকরা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে চেষ্টা করেছেন, অভিভাবকদেরকে সচেতন করেছেন, আমরাও আমাদের দিক থেকে সচেতন করেছি, শিক্ষকরা সচেতন করেছেন, উপজেলা প্রশাসন থেকেও, যেন যে অনলাইন স্কুলে যে ক্লাসগুলো পরিচালিত হচ্ছে সেইগুলা যেন শিক্ষার্থী এবং অভিভাবক যেন সেইগুলা যেন দেখেন, ওনারা যেন সেইগুলা ফলো করেন, নির্দেশনাগুলো যেন মেনটেন করেন,
এবং শিক্ষার্থীকে যেন সেই পড়াটা বুঝিয়ে দেন গার্জিয়ান, এরকম আমরা নির্দেশনা কিন্তু আমাদের ডিপিও স্যারের নেতৃত্বে আমরা বিভিন্ন উপজেলায় কিন্তু সেগুলো প্রেরণ করেছি। আমাদের এটিও যারা আছেন বা শিক্ষা অফিসার যারা আছেন তারা মোটামুটি বেশ ভালোভাবেই সক্রিয় ছিলেন এই নির্দেশনাগুলো, মানে ওনারা বিভিন্ন বিদ্যালয় পর্যায়ে এবং ক্লাস্টার পর্যায়ে ওনারা পৌঁছে দিয়েছেন। তো আমি মনে করেছি যে যতটুকু মানে রাঙ্গামাটির যে জিওগ্রাফিক্যাল যে পরিস্থিতি সেই সেই অনুপাতে আমার মনে হচ্ছে আমাদের শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং তারা সফল, আমার দৃষ্টিতে সফল আর কি। এবং আপনি জেনে আরো জেনে খুশি হবেন যে আমাদের যে ডিপিএড কার্যক্রম সেটাও কিন্তু আমরা কিন্তু সফলভাবে চালু করেছি, অনলাইন ভিত্তিক আমাদের ক্লাস পরিচালিত হচ্ছে আর কি। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেরকম। স্যার এখানে আরেকটি প্রশ্ন আমি যুক্ত করছি আপনাকে, যে আপনারা যে 19 বা 20 শিক্ষাবর্ষের যে প্রশিক্ষণার্থী ডিপিএড এর যে প্রশিক্ষণার্থীদের যারা আছেন বেসে, ওইসব শিক্ষার্থীগণেরা তারা কি সবাই কি অনলাইনের সাথে যুক্ত আছেন? আমি আপনাকে একটু মানে একটা পরিসংখ্যান দিতে পারি। যেমন আমাদের যে ক্লাস, যে আমাদের দুটি সেকশন আছে রাঙ্গামাটি, আমাদের হচ্ছে এক শিফটের পিটিএ, এটা অর্থাৎ এক শিফট পরিচালিত হচ্ছে। সেখানে প্রতি সেকশনে 100 জনের মাঝখানে অ্যারাউন্ড 90, 92, 93 এরকম আমরা উপস্থিতি পাই। সেই হিসেবে বলতে পারি বাগাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জোড়াছড়ি, এই যে প্রত্যন্ত এলাকাতেও কিন্তু শিক্ষকরা কিন্তু সম্পৃক্ত হচ্ছে, ওনারা নেটওয়ার্কের ভিতরে আওতায় আছে। এটা দ্বারা আমরা বুঝতে পারি যে না, ওনারা পিছিয়ে নেই, ওনারাও আমাদের অনলাইন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হচ্ছেন এবং তারা সুষ্ঠুভাবে সেই কোর্সটা, অনলাইন ভিত্তিক কোর্সটা তারা অংশগ্রহণ করে সফলভাবে তারা সম্পাদন করছে। আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আপনি সুন্দর উত্তর দিয়েছেন। আমি পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি যাচ্ছি আমাদের রাঙ্গামাটি সদরের গোলাবাড়ি সরকারি প্রাথমিক, গোলাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহনাজ আপা। আমাকে শুনতে পাচ্ছেন? শাহনাজ আপা, আপনি সাউন্ডটাকে, জি শাহনাজ আপা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আপা, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই টক শো অনুষ্ঠানে। আপা, আমরা তো জানি আপনি অনলাইনে নিয়মিতভাবে পাঠদান করে আসছেন, কার জন্য? শিক্ষার্থীদের জন্য। এই যে আমরা যারা উৎসাহী শিক্ষকগণ, আমরা নিজেদের কথা না ভেবে, আমার ফ্যামিলির মেম্বারদের কথা না ভেবে আমরা শিক্ষার্থীদের জন্য, জাতির জন্য আমরা কাজ করছি এই করোনাকালীন সময়। আমার প্রশ্ন হলো ম্যাম, এই যে আমরা যারা কাজ করছি বা আপনারা যারা কাজ করছেন, তাদের কাজ করতে গিয়ে কোনো কি আপনার উপজেলা থেকে, যেমন আপনার টিও অফিস বা ডিপি অফিস থেকে আপনারা কোনো সহযোগিতা পেয়েছেন, না নিজ উদ্যোগে কাজ করছেন? শাহনাজ ম্যাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শিক্ষারআলো.com উপস্থিত সম্মানিত স্যার ও আমার প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং আজকের টক শো লাইভ যারা দেখছেন, সবাইকে আমার হৃদয় থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি শাহনাজ আক্তার, সহকারী শিক্ষক, গোলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মগবান, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে। আজকে হ্যাঁ, আপনি ম্যাম বলছেন যে আমাদের উপজেলা থেকে আমরা কোনো হেল্প পাইছি কিনা। আমরা এই রাঙ্গামাটি অনলাইন স্কুল যখন আমাদের সর্বপ্রথম এই পেজটা খুলে আমাদের ঘরে বসে শিখি, তখন আমি শুরু থেকে আমি এখানে জয়েন ছিলাম না। আমি প্রায় 15-20 দিন বা মাসখানেক পরে আমি জয়েন হই, কিন্তু আমি এই ইয়াতে শুরু থেকে ছিলাম। সর্বপ্রথম আমার শ্রদ্ধেয় অনেক স্যার, যেমন আমার রফিকুল হাসান স্যার, আমার আরো কয়েকজন স্যার যাদের কথা না বললে হয় না, আমাদের কামরুল হাসান স্যার, আমাদের শাহজাহান সাজু, তারপরে আমাদের আরো একজন আমার কলিগ, আমরা একসাথে ডিপিএড করেছি, সোহেল। তারা রাঙামাটি অনলাইনের এই পেজটা, এই যে আমাদের ঘরে বসে শিখি এই কাজটা করার জন্য তারা অনেক কষ্ট করেছেন এবং অনেক তারা এই পেজের জন্য খুবই কাজ করেছেন। তারা বিভিন্ন আমাদের ডিপিও স্যার থেকে শুরু করে উপজেলা স্যারদের থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ করেছেন। আর এর ভিতরে আমরা কিন্তু, যদিও বা আমরা উপজেলা থেকে তেমন স্যারদের হয়তো আমরা অন্যান্য ভাবে সহযোগিতা পাইনি, কিন্তু আমরা সব সময় আমাদের ডিপিও স্যার
তারপরে আমাদের এই যে আমাদের রফিকুল হাসান স্যার, তাদের কাছ থেকে আমরা সবসময় সহযোগিতা পেয়েছি। আরো না বললে হয় না যে আমি আজকে আমরা যে এই যে রাঙামাটি অনলাইন পেজটা চালাচ্ছি, এখানে কিন্তু আমরা কিন্তু সবচেয়ে বেশি মানে আমরা অনেকেও আছি যারা আইসিটি ট্রেনিং করিনি। আইসিটি ট্রেনিং না করেও কিন্তু আমরা যেমন এই যে আমাদের রফিকুল হাসান স্যার আমাদেরকে জুম মিটিং এর মাধ্যমে বা আমাদের সরাসরি ভিডিওর মাধ্যমে আমাদেরকে সব সময় আমরা যেটা জানতে চেয়েছি একটা ক্লাস পরিচালনা করার জন্য সব সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। আর শাহনাজ আপা, আপনার সাথে আমি আরেকটু প্রশ্ন সংযোগ করতে যাচ্ছি যে আপনারা যখন ক্লাস নিতে যাচ্ছেন, আপনাকে কোনো আপনার সহকর্মী কোনো উৎসাহ দিয়েছে বা বা আপনাকে নিরুচ্ছ্বাস করার জন্য কোনো কথা বলেছে, আপনি সেটাকে গ্রহণ করেন না, বা আপনি আপনার সহকর্মীকে অনেক ইয়ে করেছেন যে আপা আপনি ক্লাস নেন, এরকম কোনো পরিস্থিতি আপনি পড়েছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম, আমাকে কিন্তু আমি খুবই উৎসাহ পাইছি, বিশেষ করে আমাদের কামরুল হাসান স্যার, শাহজাহান সাজু, হয়তো আপনি চিনবেন, তাদেরকে চিনেন। আচ্ছা আচ্ছা, ইনারাই কিন্তু সর্বপ্রথম কিন্তু আমাকে এই ক্লাসটা মানে পরিচালনা করার জন্য আমি খুব তাদের কাছ থেকে উৎসাহ পাইছি, যার কারণে আমার এতটুকু আশা। আর শাহজাহান স্যারের কাছে তো আর আমি অনেক কৃতজ্ঞ যে আমার প্রিমিয়ার থেকে শুরু করে কিভাবে একটা ক্লাস পরিচালনা করতে হবে তিনি সবসময় আমাকে উৎসাহ দিচ্ছেন যে শাহনাজ আপনি পারবেন, সবসময় আমাকে এই কথাটা বলছেন। আর আমার রফিকুল হাসান স্যারের কথা তো না বললেই নয়, আমি রাতের 12টার পরে উনাকে আমি নক করছি, স্যার আমি এইটা পারতেছি না স্যার, কিভাবে করব। স্যার তৎক্ষণাৎ কিন্তু আমাকে উৎসাহ দিচ্ছেন এবং আমি ওই কাজটা করে সাফল্য হয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ শাহনাজ আপা, আপনি আমাদের সঙ্গেই থাকেন, কারণ আপনার অনলাইনের যে অভিজ্ঞতা শেয়ার করেছেন, আমরা আপনার অনলাইনের আরো অভিজ্ঞতার কথা আমরা শুনবো। আমি এই পর্যায়ে যাচ্ছি আমাদের রাবেয়া কান্তা আপা, বরিশাল সদরের মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দক্ষ সহকারী শিক্ষক, যিনি অনলাইনে প্রতিনিয়ত পাঠদান করে যাচ্ছেন, সে রাবেয়া কান্তা আপা। আপা শুনতে পাচ্ছেন? জি, শুভেচ্ছা সবাইকে। শুভেচ্ছা রাবেয়া আপা। আমরা তো এই যে অনলাইনে যে আপনি ক্লাস নিচ্ছেন, শিক্ষার্থীর কথা চিন্তা করে আমাদের আপনার অনেক সহকর্মী আছে কিন্তু অনলাইনে এখনো সে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এরা এখনো আসে নাই, যে ওদের একটু ভয়ভীতি আছে ভিতরে যে কিভাবে আমি কি পারবো কিনা, এই যে একটা সংকীর্ণ মনের মধ্যে আছে। তা আপনার কাছে আমার প্রশ্ন হলো, অনলাইন পাঠদান গতিশীল করতে আমাদের শিক্ষকদের কোনো প্রশিক্ষণ প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? জি আপা, ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। আমার জমে থাকা অনেক কথাই আমি আজকে শেয়ার করতে পারছি, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্বজোড়া পাঠশালা সবার আগে ছাত্র, আমরা এই পর্যায়ে যাই না কেন, কোনো না কোনো কিছু আমাদের শিক্ষণীয় থেকেই থাকে। তো এই যে অনলাইন ক্লাসগুলো আমরা যে নিচ্ছি, মানে নেওয়ার চেষ্টা করছি, সুন্দরের তো শেষ নেই। তারপরে আমি বলবো যে যে অবস্থানে আছে আমরা সেই অবস্থান থেকেই সেরা। আমি অবশ্যই আমার পাঠদান বা আমার কর্মকাণ্ড নিজেই শ্রদ্ধা না করি, ভালো না বাসি, তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না। আমি এটা মনে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ত্রুটি বা সংশোধনের কোনো বিষয় আরো সুন্দর করার বিষয় থাকে, এবং প্রত্যেকেই আমি মনে করি, আমি আশা করি যে প্রত্যেকেই, আমি নিজেও চেষ্টা করি যে আমার আজকের ক্লাসটি এরকম হয়েছে, আমি পরবর্তী ক্লাসটি এর চেয়ে যেন আরেকটু সুন্দর করতে পারি। তো আমার যে প্রশ্নটি রেখেছেন, হ্যাঁ আমি মনে করি শিক্ষক হিসেবে আমরা যারা এখনো অনলাইনে ক্লাস নিচ্ছি না তাদের হ্যাঁ এগিয়ে আসা উচিত, কারণ বর্তমান যে আইসিটির এই যুগে বা ফেসবুকের এই যুগে সব শিক্ষার্থী বা সবার সাথে সবাই কিন্তু যুক্ত না। সেক্ষেত্রে দেখা যায় যে আমার যে সহকর্মীরা, তাদের সাথে যেসব শিক্ষার্থীরা আমার নিজ বিদ্যালয়ের হোক বা বাইরের অন্য কোনো বিদ্যালয়ের হোক বা অন্য কোনো স্থানেরই হোক, বরিশালের বাইরে যুক্ত আছেন,
হয়তো তারা সহজে আমার ক্লাসটা পাচ্ছেন না, কিন্তু আমার সহকর্মী তিনি যদি আমার মতো এভাবে পাঠদান করেন তাহলে তার ক্লাসটা সহজেই পেয়ে যাচ্ছে এবং সামান্য হলেও আমি আপনার সাথে আরেকটু প্রশ্ন সংযোগ করছি। আপনি তো অনলাইনে নিজ উদ্যোগে ক্লাস নিচ্ছেন, এখন আপনি কি আপনার কোনো সহকর্মীকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন? জি, আমার বিদ্যালয়ের আরো দুজন শিক্ষক তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা নিজেদের টাইমলাইনে ক্লাস নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পেজে যুক্ত হননি। আমি তাদেরকে আহ্বান জানিয়েছি, কিন্তু যে সমস্যাটা অবশ্য আমার ছিল, আমি অকপটে স্বীকার করছি যে আইসিটি বিষয়ে আমার বেশ সমস্যা আছে, এখনো দুর্বলতা আছে। তারপরেও আমি চেষ্টা করি, আমি যখন যেখানে সমস্যা মনে করি আমি যাকে নক করলে আমি এই সমাধানটি পাবো আমি চেষ্টা করি সেভাবে এগিয়ে যাওয়ার। যে শাহনাজ আপা, তারপর আমার বরিশালে যে জায়েদ আপা, এরপর শাহরিন বিন সুইটি আপা, আমি চেষ্টা করি এবং আমার যে ইউআরসির ইনস্ট্রাক্টর স্যার তাদের সহায়তা আমি আমার ক্লাসগুলো আমি পরিচালনা করার চেষ্টা করছি। তো আমি আমার সহকর্মীদেরকেও বলি যে আপনারা আসেন, চেষ্টা করেন, বা আমি যতটুকু পারছি আমি আপনাদেরকে সাহায্য করব। তো এভাবে যদি আমরা আমাদের সারা বাংলাদেশে সব শিক্ষক এগিয়ে আসি তাহলে আমি মনে করি ইনশাল্লাহ আমাদের যে শিশুরা বিদ্যালয় থেকে সেটা তারা ফিল করবে না, মনে করবে যে হ্যাঁ আমরা বিদ্যালয়ের সাথেই আছি এবং তাদের পড়াশোনা আরো এগিয়ে যাবে। কান্তাপা, আমি আপনার কাছে আবারও জানতে চাচ্ছি, আপনি যে বরিশালের যে পেজ দিয়েছে আমাদের শিক্ষা পরিবারের যে পেজে ক্লাস নিচ্ছেন জায়েদ আপার পেজে, এই পেজটা কিন্তু একটু ভিন্নতর। সে পেজ সম্পর্কে, ওই পেজে আপনি ক্লাস নিচ্ছেন, আমিও জানি ওই পেজের সাথে আমাদের পৃষ্ঠপোষকতায় আমাদের সিনিয়র সচিব মহোদয় স্যার আছেন। এখন ওই পেজের ভিন্নতা কি আপনি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমার ওই পেজ সম্পর্কে যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে অন্যান্য পেজে আমরা সব যে কোনো শ্রেণীর যে কোনো ক্লাস একসাথে, হয়তো এখন গণিত, এরপরে বাংলা, এরপরে ইংরেজি, এভাবে নিচ্ছি। কিন্তু এই যে শিক্ষা পরিবারের যে পেজটি, এই পেজটা ভালো লাগে যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বিষয়ের উপরে ক্লাস নেওয়া। এটা যে কোনো শিক্ষার্থী, যে কোনো অভিভাবকের মনে রাখারটা বিষয়টা সহজ হবে, কারণ আমরা এখন সারা বাংলাদেশে অনেক পেজে অনেক শিক্ষক ক্লাস করছি। কখন কোন টিচারের ক্লাস, কোন বিষয়ের ক্লাস কখন কোথায় হচ্ছে এটা মনে রাখাটা একটু কষ্টকরই হয়ে যায় শিক্ষার্থীদের ক্ষেত্রে। যখন আমি শনিবার সব বাংলা ক্লাসগুলো হচ্ছে, বা রবিবার সব ইংরেজি ক্লাসগুলো হচ্ছে, বা সোমবার গণিত ক্লাসগুলো হচ্ছে, সহজেই শিক্ষার্থীদের মাথায় এই বিষয়টা কাজ করে, আজকে সোমবার, আজকে গণিত ক্লাস হচ্ছে, তাহলে গণিত ক্লাসটা আমি আজকে দেখি। এই বিষয়টি আমার এই পেজে খুবই ভালো লাগে যে নির্দিষ্টভাবে সিলেক্ট করা আছে যে কোন দিন কোন ক্লাসগুলো হবে, এবং এই পেজের মধ্যে একদম সব বিষয়গুলো, সাংস্কৃতিক হতে শুরু করে চারুকারু হতে শুরু করে সব ধরনের ক্লাসকে কিন্তু নিয়ে এসেছে, যেন শিক্ষার্থীরা বোর ফিল না করে। এবং বিদ্যালয়ে আমরা যেমন বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে চারুকারু থেকে শুরু করে অন্যান্য সব বিষয়গুলো থাকে, ঠিক একটি বিদ্যালয় তৈরি হয়ে গেছে আমাদের শিক্ষা পরিবারের পেজটি। ধন্যবাদ রাবেয়া আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমি পরবর্তীতে আবার আপনার কাছে আসব। আমি এই পর্যায়ে যাচ্ছি আমাদের রফিকুল হাসান স্যারের কাছে। স্যার আমরা তো এই যে আমাদের যে আলোচক, আরো দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, ওনাদের কথাই কিন্তু স্যার আমরা বুঝতে পেরেছি এই দুজন কিন্তু আইসিটিতে এত অভিজ্ঞ না। এখন স্যার আপনি যেহেতু আমাদের আইসিটির একজন প্রশিক্ষক, স্যার আপনাকে জানতে চাই, যেমন আমাদের যে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ করার অঙ্গীকারে যে নেমেছেন, আমাদের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়বেন, আমি সেই জায়গা থেকে বলতে চাচ্ছি স্যার যে প্রাইমারি শিক্ষাকে যদি আমরা ডিজিটাল করতে পারি, প্রতিটা প্রাইমারি শিক্ষক, আমরা জানি যে প্রাইমারি শিক্ষক বিদ্যালয়ে একজন বা দুইজন, এমনকি একাধিক টিচারও প্রশিক্ষণ পাচ্ছে আইসিটি ট্রেনিং, কিন্তু একটি বিদ্যালয়ে ধরেন আমাদের শিক্ষক মন্ডলী আছে 10 থেকে 15 জন, সেখানে যদি 2 জন আইসিটি শিক্ষক থাকে, তাহলে কি এরকম ভাবে সারা বাংলাদেশে যদি প্রতিটা স্কুলে এক বা একাধিক শিক্ষক আইসিটি শিক্ষক প্রশিক্ষণ পেয়ে থাকে,
ওদেরকে নিয়ে কি আমার ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো? স্যার, আমি এর জন্য আপনাকে প্রশ্ন রাখছি, মাল্টিমিডিয়া ক্লাস ব্যবহার করতে চাইলে সকল শিক্ষককে আইসিটি ট্রেনিং ক্ষেত্রে মানে আওতায় আনা কি বাধ্যতামূলক করলে কেমন হয়, এই সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি যে আপনি জানেন যে বর্তমান সরকার চেষ্টা করছে 21 লক্ষ শিক্ষককে সবাইকে আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণটা দেওয়ার জন্য। অর্থাৎ আপনারা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেন, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, কিন্তু আপনারা জানেন যে আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণটা কিন্তু সকল শিক্ষকের জন্য। আমরা পিটিআই গুলা চেষ্টা করছি যে সকল শিক্ষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণটা প্রদান করার জন্য। অর্থাৎ আপনার আইসিটি স্কিলটাকে প্যাডাগজি স্কিলের সাথে ইন্টিগ্রেট করা, যেন আমাদের যে আইসিটির যে টুলস গুলো আছে সেই টুলস গুলা যেন আমরা বা উপকরণ গুলো আছে সেইগুলা যেন আমরা ক্লাসে সফলভাবে সার্থকভাবে প্রয়োগ করতে পারি। এখন আমাদের যারা বর্তমান প্রজন্মের যারা শিক্ষক আছেন তারা কিন্তু অনেক ইয়াং, তরুণ, এনার্জেটিক। ওনারা কিন্তু খুব সহজেই কিন্তু সেইগুলা ধরতে পারেন, বুঝতে পারেন এবং প্রয়োগ করতে পারেন। তো যে জায়গাটা সমস্যা সেটা হচ্ছে প্যাডাগজির জায়গায় হয়তো প্যাডাগজিটার সাথে আইসিটি কে ইন্টিগ্রেট করা। আমাদের কাজটা হচ্ছে সেই জায়গায়। এখন যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের সহযোগিতা নিয়ে, আর যারা প্রশিক্ষণ পাচ্ছেন না তাদের সহযোগিতা, যদি সহযোগিতা পাওয়া যায়, তার মানে পর্যায়ক্রমে আমি আশা করতে পারি যে আমাদের যেটা গ্যাপ আছে যে সকল শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিতে পারছি না, কিন্তু ক্রমান্বয়ে ধাপে ধাপে আমরা সেই প্রশিক্ষণটা দিচ্ছি। তো ওই আমাদের শিক্ষকদের যে আগ্রহ আছে, যে প্রচেষ্টা আছে, সেটা যদি অব্যাহত থাকে, আমার মনে হচ্ছে যে আমরা যে সমস্যাটার কথা বলছেন যে কোন বিদ্যালয়ে একজন শিক্ষক আছে আইসিটি প্রশিক্ষণ প্রাপ্ত, কোন বিদ্যালয়ে 2 জন আছে, অথচ শিক্ষক আছে 14 জন, 15 জন, 10 জন। এটা মনে হয় আমরা ধীরে ধীরে ওভারকাম করতে পারবো। আমরা তো শুরু করেছি, আমরা একটা পর্যায়ে কিন্তু শুরু করেছি। এখন কিন্তু আমাদের অনেক শিক্ষক আইসিটিতে মানে খুবই দক্ষতা মানে অর্জন করেছে। আমি খুব এস্টনিস্ট হই, আমি এমনও শিক্ষক পাই যে আইসিটিতে খুবই দক্ষ, খুবই ভালো। এটা হচ্ছে ওনার প্যাশনেট কাজ করে, আগ্রহ কাজ করে, ইচ্ছা কাজ করে, সদিচ্ছা কাজ করে। আমরা যদি সকল শিক্ষককে মোটিভেট করতে পারি, সকল শিক্ষককে যদি আমরা প্রেরণা দিতে পারি, আমার মনে হচ্ছে যে এই সমস্যাটা আমরা ওভারকাম করতে পারবো। স্যার, আমি আরেকটু প্রশ্ন যুক্ত করছি স্যার, আমি আপনার প্রশ্নের সাথে আরেকটু প্রশ্ন যুক্ত করছি স্যার, যে আমরা যারা পিটিআই তে যে আইসিটি যে ট্রেনিং নিয়ে থাকি আমরা শিক্ষক মন্ডলীরা, ওই কোর্সটি 12 দিনের, সম্ভবত 12 দিনের একটি ট্রেনিং স্যার। এখন 12 দিনের ট্রেনিং এ যারা করে আসেন তাদের কাছ থেকে অনেকে বলেন যে 12 দিনে শিখে আসছে, মাথায় কিছু ঢুকে নাই বা মনে রাখতে পারছি না। যদি সময়টা আর একটু লং টাইম হতো, যে আইসিটি ট্রেনিংটা যদি আরো লং টাইম হতো, হয়তো আমাদের শিক্ষাটা আরো স্থায়ীকরণ হতো। স্যার, তাহলে আমার প্রশ্ন হলো যে 12 দিনের আইসিটি ট্রেনিংটি কি 12 দিনের থেকে যদি আরো অধিক করা যায়, তাহলে আপনার মতামত প্রকাশ করুন স্যার, 12 দিনের থেকে অধিক করলে কেমন হয়? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরে বলছি, আমরা কিন্তু যে হারে প্রশিক্ষণ হচ্ছে প্রতি ব্যাচে আমাদের 25 জন করে শিক্ষক আমরা প্রশিক্ষণ দিতে পারি 12 দিনে। আমাদের যে অর্থ বছর থাকে, আমাদের যে ট্রেনিং যে শিডিউল থাকে, আমরা কিন্তু খুব বেশি ব্যাচ পরিচালনা করতে পারি না। এক বছরে আমাদের 12টির মতো ব্যাচ আমরা পরিচালনা করে থাকি। এখন যদি 12 দিনের বেশি করা হয়, আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হয়, বিদ্যালয় যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটা একটা বিষয় লক্ষ্য রাখতে হয় আর কি, যে অধিক সময়ের জন্য আমরা শিক্ষককে যদি ডেকে নিয়ে আসি তাহলে বিদ্যালয়টা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আইসিটি ইন এডুকেশন বিষয়ক ট্রেনিংটা হচ্ছে যে আপনাকে হাতে খড়ি বা হাতে জাস্ট বিষয়টাকে অবগত করা, মানে আপনাকে একটু শিখিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া। কিন্তু আইসিটির হচ্ছে ক্ষেত্র অনেক বিশাল। আপনি এটার ক্ষেত্র এত বিশাল যে শুধু প্রশিক্ষণের মাধ্যমেই মানে সব বিষয়কে কভার করা যায় না। তাহলে হয়তো দেখবেন যে এই প্রশিক্ষণ 6 মাসও দেওয়া যাবে, 1 বছরও দেওয়া যাবে। এত সময় তো শিক্ষককে এইভাবে ধরে রাখা সম্ভব না। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা যেটা করি যে টাস্ক দিয়ে দিই, যে এইখানে গেলে আপনি এটা জানতে পারবেন, এই জায়গায় গেলে আপনি এটা ধরতে পারবেন, এইখানে গেলে এটা পাবেন। অর্থাৎ প্রশিক্ষণটা গ্রহণ করছেন শিক্ষক, আমরা শুধু খালি ধরে দিচ্ছি, বলে দিচ্ছি স্যার, এখানে আমার আরেকটু প্রশ্ন আছে স্যার। যেহেতু বলেছেন আমাদের সকল শিক্ষকের মেধা কিন্তু এক নয়,
আমরা শিক্ষক জি হতে পারি। সবার পেশা জি জি শক্তি এক না, মেধাও এক না। যেমন সবাইকে কিন্তু শুধু আপনারা যদি একটু হিনিংস দেন সবাই ব্রেনে হয়তো এটা ক্যাচ করবে না। এর জন্য আপনার কাছে আমার প্রশ্ন ছিল, 12 দিনের আইসিটি ট্রেনিংটা কি আবার ট্রেনিং বাড়ানো যায় কিনা, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে জানিয়ে দিবেন যে 12 দিনের ট্রেনিংটাকে আরো একটু সময় বাড়ানো যায় কিনা। স্যার আরেকটু প্রশ্ন আপনার সাথে যুক্ত করি। এই যেমন আমরা ট্রেনিং নেওয়ার পরে যে পিটিআই থেকে যখন ব্যাক করে শিক্ষক মন্ডলীরা, তাদের মধ্যে একটা কথা কি শুনি জানেন, যে পিটিআই এর গেটে আমরা প্রশিক্ষণটা রেখে যাচ্ছি। স্যার এইরকম প্রশ্ন বা কথা কেন আমরা শুনি? এইরকম প্রশ্ন সবার মনে মনে বা সবাই বলে থেকে আমরাও শুনি, আপনারাও জানেন, যে বলে আমরা পিটিআই এর গেটে আমাদের ট্রেনিংটা রেখে যাচ্ছি। স্যার আপনি কি মনে করেন এই কথা থেকে কি আমরা উত্তরণ কি পেতে পারি? আচ্ছা, আপনার থ্যাংক ইউ। আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি যে আমরা এটা যে কর্তৃপক্ষের কাছে আমরা বলেছিলাম, যখন আমাদের ঊর্ধ্বতন স্যারেরা আসেন জি রিসোর্স পার্সন হিসেবে, যখন প্রশিক্ষণটা দেখতে আসেন রাঙ্গামাটিতে, জি বিশেষ করে অনেক আমাদের ঊর্ধ্বতন স্যারেরা আসেন আর কি প্রশিক্ষণটা দেখতে। হুম, ডিডি স্যার আসেন, ইভেন কি আমাদের অতিরিক্ত সচিব স্যারও আসছিলেন। হুম। হুম, তো স্যারদের কাছে যখন আমরা বলি, আমি যে একটু আগে যেটা বলেছি যে 12 দিনের বেশি যেটা এটা হচ্ছে সম্ভব হয় না, তাহলে কি আমরা কিন্তু যদি 15 বা 20 দিন করি, তাহলে কিন্তু আমাদের টাইম ফ্রেমটা কিন্তু আরো কমে যাচ্ছে। তাহলে আমরা নাম্বার অফ টিচার্স কে প্রশিক্ষণ আরো কিন্তু কম, মানে কম দিতে হবে আর কি। আমাদের টার্গেটটা থাকে যে 12 দিন, যেটা আমাদের যে প্রশিক্ষণের যে শিডিউলটা আছে, যে সূচিটা আছে, আমাদের যে কন্টেন্ট গুলো আছে, 12 দিন, হ্যাঁ টাইট। এইটা এইটা ঠিক যে ট্রেনিং এ যখন মানে শুরু হয় আর কি, তখন আমরা যখন বলি যে লাঞ্চের সময় হয়েছে, কেউ যেতে চায় না। যখন আমরা বলি টি ব্রেকের সময় হয়েছে 5টার পরে, আপনার সময় হয়েছে, কিন্তু কেউ যেতে চায় না। কারণ কি জানেন, প্রশিক্ষণটা কিন্তু টাইট। 12 দিন, আপনি সত্যি বলেছেন, আপনার সাথে আমি জি একমত। সময়টা খুবই টাইট, কিন্তু এই টাইট সময়টার ভিতরে আমাদেরকে এটাকে রপ্ত করতে হয়। হ্যাঁ, এটা ঠিক। তো স্যারদের কাছে যখন আমরা বিষয়টা মানে উত্থাপন করি, তখন স্যারেও এই কথাই বলেন যে তাহলে তো আমাদের টিচারের সংখ্যা কমে যাবে, প্রশিক্ষণ প্রাপ্ত টিচারের সংখ্যা কমে যাবে। আমাদের অনেক বড় একটা পরিবার, অনেক শিক্ষক আছে প্রশিক্ষণের বাইরে। তো এটার জন্য কথা হচ্ছে যে আমাদের সাথে বলি, যোগাযোগ করতে বলি। আপনি যেখানেই মানে আটকে যান বা যেখানেই সমস্যা ফেস করেন, আমাদের মোবাইল নাম্বার দেওয়া থেকে, ইমেল নাম্বার দেওয়া থেকে আমি বলি যে আপনারা ফোন দিবেন, যেখানেই সমস্যায় পড়েন ফোন দিবেন, এবং উপজেলা ভর্তি একটা গ্রুপ করবেন, ফেসবুক একটা গ্রুপ করে ফেলবেন, আপনার হুম, সমস্যাগুলো এখানে পোস্ট করবেন, আমাদেরকে মেসেঞ্জারে নক করবেন, ফোন দিবেন, যে কোনো সমস্যা আছে আমরা সেগুলো আমরা হেল্প করবো, সহায়তা করব। আর উপজেলা পর্যায়ে যদি আমরা একটা যদি ইউনিটি করতে পারি, একটা গ্রুপ করতে পারি, আপনার সমস্যাগুলো পোস্ট করলে কেউ না কেউ দেখবেন যে হেল্প করছে, সহায়তা করছে। এই দিক থেকে আমরা উত্তরণ করতে পারি, তাহলে আমরা বেশি সংখ্যক শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিতে পারি। আর আপনার দ্বিতীয় ধন্যবাদ প্রশ্নে স্যার। বলছি, হুম হ্যাঁ এটা ছিল একটা মিথ। হুম এটা মিথ ছিল একটা। আমিও শুনেছি, আমি পিটি আসার পর এরকম কথা শুনেছি। হুম তবে হুম বর্তমানে আমাদের যে ডিপিএড হুম প্রশিক্ষণটা, ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন, হুম আমার প্রিয় শিক্ষার্থী আছেন শাহনাজ, উনিও সেটা গ্রহণ করেছেন। তো এই প্রশিক্ষণটা হচ্ছে হাতে কলমে একেবারেই, এখানে অ্যাক্টিভিটিস খুবই বেশি। আগের আগের যে পরীক্ষাটা ছিল, এটা মানে এখানে সামেটিভটা মানে বেশি ছিল আর কি, মানে আপনার, কিন্তু এটাতে হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা অনেক বেশি। এখানে আপনার কেস স্টাডি আছে, অ্যাকশন রিসার্চ আছে, লেসন স্টাডি আছে। ঠিক আছে, এই যে কাজগুলো আছে, এই কাজগুলো হাতে কলমে করতে হয়। তো প্রশিক্ষণ কেউ গ্রহণ করা, সত্যিকার অর্থে প্রশিক্ষণ যদি কেউ গ্রহণ করে, উনি কিন্তু কখনোই বলবেন না যে আমি প্রশিক্ষণটা আমি গেটে রেখে আসছি, এটা কিন্তু বলা সম্ভব না। ঠিক আছে, আমার মনে হচ্ছে সেই পরিস্থিতি এখন আর নেই। এখন হচ্ছে আমাদের কিন্তু, আমরা যখন সিএনএড ছিলাম, আমাদের কিন্তু প্রায় 100 বা 200 জন শিক্ষার্থী নিয়ে একটা শ্রেণীকক্ষ ছিল। তো আমরা এই তখন সেটা কিন্তু প্রপার ওয়েতে হয়তো সেটা হতো না আর কি। কিন্তু এখন কিন্তু আপনারা জানেন যে আমরা 40 জনকে আমাদের শিক্ষককে নিয়ে একটি করে শ্রেণীকক্ষ। ঠিক আছে, আমাদের ক্লাসের সংখ্যা বেড়ে গেছে, আমাদের ইনস্ট্রাক্টরের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো এখন ডিপিএড এ কিন্তু সেই বিষয়গুলো এখন আর নেই। আপনি হয়তো অবগত আছেন কিনা আমি জানি না। তো এখন আর এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমি প্রশিক্ষণ, আপনাকে তো আপনাকে প্র্যাকটিক্যালে, আপনি এক্সপেরিমেন্টাল স্কুলে যাচ্ছেন, সেই কাজগুলো করছেন, আপনি প্র্যাকটিস টিচিং করছেন, আপনি লগ বইটা লিখছেন, রিফ্লেক্টিভ জার্নাল লিখছেন, আপনি পাঠিকাটা লিখছেন সঠিক ওয়েতে। এই কাজগুলা করার পরেও যদি কেউ বলে, তাহলে সেটা আমার মনে হয় যে সঠিক না আর কি, বিশেষ করে ডিপিএড এর ক্ষেত্রে। ধন্যবাদ। সিএনএড হ্যাঁ এর ক্ষেত্রে আমি ধন্যবাদ স্যার। সিএনএড খুব পাইনি, হুম হুম সেই জন্য বলতে হ্যাঁ, পারবো না। ডিপিএড এর ক্ষেত্রে সেটা আমার মনে হয় যে মানে সঠিক না আর কি, কেউ এটা মনে হুম, বলার সুযোগ নেই আর কি। কারণ হ্যাঁ, উনি হ্যাঁ, কাজটা করছেন, ধন্যবাদ। উনি হাতে কলমে জি প্র্যাকটিক্যালি কাজ করছেন আর কি।
ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমরা জানি ট্রেনিং এর কোনো বিকল্প নেই। আমরা যত ট্রেনিং অবশ্যই। নিব, আমরা শিক্ষকরা এত ডেভেলপ হব, এত কিছু জানবো, জানার কোনো শেষ নেই। আমরা জানি যে শিক্ষার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। তা স্যার, আপনারা যেহেতু আমাদেরকে সেই ট্রেনিং এর উচ্চ পর্যায়ে আছেন, আশা করব, দোয়া করি আপনারা সবসময় আমাদের শিক্ষক মন্ডলীতে বিভিন্ন ট্রেনিং দিয়ে বিভিন্ন ভাবে ওদেরকে দক্ষ করে তুলবেন। সেই প্রত্যাশায় স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। এই পর্যায়ে যাচ্ছি থ্যাংক ইউ। আমাদের শাহানাজ আপার কাছে। শাহানাজ আপা, শাহানাজ আপা, হ্যালো শাহানাজ আপা। হ্যাঁ ম্যাম। জি, হ্যাঁ এই ম্যাম। যে এই যে অনলাইনে আমাদের দীর্ঘদিন ধরে অনলাইনে আপনারা ক্লাস নিচ্ছেন, আমরা ক্লাস নিচ্ছি শিক্ষার্থীদের জন্য, কিন্তু এই প্রায় বছরের প্রায় আমাদের শেষ পর্যায়ে, কিন্তু এখন এখন আমাদের কিন্তু মূল্যায়নের সময় চলে এসেছে। এখন আপনি কি মনে করেন, আমাদের সরকার তো অনেক চেষ্টা করছেন, আমাদের বর্তমান শিক্ষা বান্ধব সরকার কিন্তু আমাদের শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন। আর ম্যাম শাহনাজ আপা, আপনার কাছে আমার প্রশ্ন, সরকার, আমাদের বর্তমান সরকার আর কি কি করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক অনলাইন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে বলে আপনি মনে করেন, শাহনাজ আপা? হ্যাঁ ম্যাম। এ পর্যায়ে আমি বলবো যে আমরা এই যে আমরা অনেক, আমাদের বাংলাদেশে এখন অসংখ্য পেজ, আমরা ঘরে বসে শিখি, অসংখ্য পেজ হয়েছে। এখানে দেখা যায় যে আমরা অনেক টিচার আছে আমাদের ভিতরে যারা সাহস করে যে আমাদের অনলাইন পেজে আসে না। আমি সাহস বলবো এই কারণে যে অনেক কেউ মনে করে যে তাদের ভালো একটা স্মার্টফোন নেই, বা তাদের এই অনেক কারো আইসিটি দক্ষতা নেই, বা কোনোখানে, যেমন আমাদের অনেক কেউ আছে যারা ইউআরসিতে গিয়ে 10-12 জন একসাথে অনলাইনে ক্লাস করতেছে। তখন দেখা যায় যে তাদের সকাল থেকে সে 10টা থেকে শুরু করলো, দেখা গেল যে দুপুর গড়ায় গেছে, কিন্তু 7-8-10 জনের সেই ক্লাসটা শেষ হচ্ছে না, বা পালাক্রমে একজন একজন করে সেই ক্লাসগুলো করতেছে। তখন দেখা যায় যে তারা মানে এভাবে করে ক্লাসগুলো করতেছে। কিন্তু আমি মনে করি যে যদি আমাদের প্রত্যেকটা শিক্ষকের মানে কম বেশি আইসিটি দক্ষতাটা থাকে, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করতেছেন, যেমন ঘরে বসে শিখি, তারপর হচ্ছে আমাদের সংসদ টিভি। সংসদ টিভি, হ্যাঁ। হ্যাঁ, এ পর্যায়ে আমরা যদি সরকার কর্তৃক আরো একটু হেল্প পাইতাম, যেমন আমরা যদি আইসিটির উপরে কিছুটা আমরা দক্ষতা হইতাম, বা আমাদের স্মার্টফোনের জন্য যদি আমাদের অন্য কারো কাছে বা আমাদের ওরকম একটা ব্যবস্থা করা হইতো, তাহলে হয়তো আমরা আরো অনেক বেশি এই অনলাইন পেজটাকে ভালো করে আমরা কোমলমতি শিক্ষার্থীদের জন্য অন্ততপক্ষে কিছু করতে পারতাম। আমরা চাই যে আমি মনে করি যে আমার মতো এমন অনেক কেউ আছেন যারা কোমলমতিদের জন্য অনেক কিছু করতে চান। আমি ব্যক্তিগতভাবে আমি বলছি, আমাকে এখানে যখন আমি আমাদের শ্রদ্ধেয় স্যারদের থেকে আমি অফারটা পাই, তখন কিন্তু আমি নিজে থেকে খুব আগ্রহ করে যে আমি কিভাবে এই ক্লাসগুলো করব, আমি আমার শিক্ষার্থীদের জন্য আমি কি করতে পারি। আরেকটা ম্যাম, আমি আরো কিছু বলতে চাই, যেমন আমি কিন্তু দুর্গম এলাকার টিচার। আমি এমন একটাই জায়গায়, আমার আমার এই স্কুল, যেখানে কিন্তু 2টা পরিবার বা 5টা পরিবার মিলে হয়তো একটা স্মার্টফোন আছে। আচ্ছা। ওইখানে হুম, আমি কিভাবে আমি চিন্তা করলাম যে যে 5জন মিলে একটা যদি স্মার্টফোন থাকে, তাহলে যদি হুম, আমার ক্লাসটা আমি ওই ওই একজনকে শেয়ার করে দিই, আমি এবং হুম, ওদেরকে বলে দিই যে আমি তাদের কিন্তু হুম, প্রত্যেকের আমার মোবাইল নাম্বার আছে, আমি ওদেরকে হুম, বলে দিই যে যে আমি আজকে আমাদের এই পেজ থেকে একটা ক্লাস, মানে তৃতীয় শ্রেণী, আমার শিক্ষার্থী যদি তৃতীয় শ্রেণীতে থাকে বা আমার হুম, শিক্ষার্থী যদি দ্বিতীয় শ্রেণীতে থাকে, আমি হুম, তাদেরকে বলে দিই যে আমার আজকে দ্বিতীয় শ্রেণীতে, বিশেষ করে আমার প্রাক প্রাথমিকে, আমি বলে হুম, দিই যে আমাদের ক্লাস চলছে, তোমরা এখানে হুম, এসে দেখো। আমি কিন্তু এটা বরাবর কিন্তু মেসেঞ্জারে দিয়ে দিই, আচ্ছা। তাদের সাথে হুম, মেসেঞ্জারে শেয়ার করে দিই। হুম, তো এইভাবে যদি আমাদের দুর্গম এলাকায়, যেমন আমরা অনেকেও স্মার্টফোনের কারণে কিন্তু আমাদের এই শিক্ষার্থীদের জন্য আমরা তারা ক্লাস দেখতে পারে না, বা এমনও হুম, আছে যে সেখানে সোলার সিস্টেম, বেশিরভাগই সোলার। তো হুম, সোলারের জন্য তারা কি করে, সোলারের পাওয়ার কম থাকার কারণে তারা সংসদ টিভি দেখতে পারছে না। অনেকেও আছে সংসদ টিভিও দেখতে পারছে না।
ওই সংসদ টিভি দেখার জন্য যদি আমাদের সোলার সিস্টেমটা আমাদের যেমন যদি করা যায়, যেমন সোলার সিস্টেমটা আমরা কিভাবে আমরা একখানে এসে শিক্ষার্থীদেরকে আমরা করোনা কালীন আমাদের এই মহামারীতে আমরা কিভাবে সামনে কখন আমাদের এই মহামারী ভালো হবে আমরা জানি না, কিন্তু আমি চাই যে ব্যক্তিগতভাবে যদি আমাদের এই দুর্গম এলাকায় যেখানে আমাদের সোলার সিস্টেমে আমরা শিক্ষার্থীদেরকে যেমন আইসিটির মাধ্যমে যারা আমাদের আইসিটি ট্রেনিং নিয়েছেন স্যারেরা তারা সোলারের মাধ্যমে তারা ক্লাস করেন, আইসিটির মাধ্যমে তারা ক্লাসগুলো করেন, কিন্তু তখন দেখা যায় যে ওই সোলারের পাওয়ার কম থাকার কারণে তারা আর এটা মানে আগ্রহটা হারাই ফেলে। আমি এখানে আরেকটু সংযোগ করতে চাচ্ছি, ধরেন আপনাদের যেসব দুর্গম এলাকা বলেছেন ওই দুর্গম এলাকার শিক্ষার্থীরা হয়তো স্মার্টফোন নেই বা তারা নেটওয়ার্কের আওতায় নেই, তাহলে তাদেরকে তো আমরা অনলাইন পাঠদানের সাথে তারা নেটওয়ার্কে থাকে। আমাদের কিন্তু বর্তমানে যে আমার স্যারও বলছেন আমাদের এখানে কিন্তু বর্তমানে দুর্গম এলাকা হলে অ্যাভেলেবেল আমাদের কিন্তু নেটওয়ার্ক, কিন্তু নেটওয়ার্ক হলেও কিন্তু ওইখানে কারেন্ট নাই। আচ্ছা 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 শাহনাজ, তাহলে আমি আরেকটু যুক্ত করতে চাচ্ছি, যদি কারেন্টে না থাকে তাহলে তো ওরা স্মার্টফোন দিয়ে কি করবে, অনলাইন ক্লাসগুলো তারা দেখতে পাচ্ছে না, তাহলে ওই সকল পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমি কিছুক্ষণ আগেই বললাম, যদি 5টা পরিবার মিলে একটা স্মার্টফোন থাকে, আমরা 8 জনকে বলছি যে ওই যাদের বাসায় স্মার্টফোন আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য। আচ্ছা, তাদের সাথে যোগাযোগ করে আমরা প্রতিনিয়ত কি বাড়ি কাজ দিচ্ছি, আমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো আমাদের পাঠদানগুলো কিভাবে চলছে। আর একটা জিনিস ম্যাম, আমরা কিন্তু প্রায় সব টিচাররাই, আপনিও করেন, আমরা কিন্তু চেষ্টা করি যে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করছি। ওই ধারাবাহিক পাঠগুলো আমরা চেষ্টা করি যে ওই 4 জন যাতে একজনের বাসায় যেভাবে হোক। এমন আমি আরো একটা কথা শেয়ার করি, আমার এক ছোট ভাই, আমার স্কুল ক্যাশমেন্ট এলাকা, তার আবার স্মার্টফোন আছে। ওই আমার কিন্তু একবারে পাহাড়ের ভিতরে তাদের বাসা। আমি তাদেরকে, আমার ওই ছোট ভাই সে চাকমা কিন্তু উপজাতি, আমি তাকে বলছি যে তোমার এই স্মার্টফোনটা তুমি তাদের বাসা অন্ততপক্ষে প্রতিদিন একবার করে নিয়ে যাবা, নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু আমাদের পাঠগুলো দেখাবা। ধন্যবাদ ধন্যবাদ শাহনাজ আপা, আপনি আপনার সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা শিক্ষার্থীদের জন্য যে পদক্ষেপ বা যে কষ্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। আমি এ পর্যায়ে যাচ্ছি আমাদের বরিশাল সদরের রাবিয়া আপার কাছে। রাবিয়া আপা, রাবিয়া আপা, এখন তো আমাদের যে চলমান আছে আমাদের অনলাইন পাঠশালায় যে আমরা বিভিন্ন শিক্ষক মন্ডলী যেভাবে ক্লাস নিচ্ছি, এখানে আমাদের অনেক কর্মকর্তাও কিন্তু অনেক পেজের সাথে যুক্ত আছেন আমরা জানি। তো আমার প্রশ্ন হলো সে রাবিয়া আপা আপনার কাছে, আমাদের শিক্ষা এখন তো প্রায় সিলেবাসও প্রায় শেষ, এখন আমাদের মূল্যায়নের সময়, তো শিক্ষা ঘাটতি পূরণের জন্য পরবর্তী পদক্ষেপ আমরা কি কি হতে পারে বলে আপনি মনে করেন? রাবিয়া আপা। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু এখানে সংযুক্ত করতে চাই শাহনাজ আপার কাছে যে প্রশ্নটা রেখেছিলেন সেই বিষয়ে। আমাদের এটা স্বাভাবিক, সারা বাংলাদেশে কম বেশি আমাদের যে দারিদ্রতার বিষয়টি, আমার বিদ্যালয়ে বেশ কিছু ছাত্রছাত্রী আছে যাদের স্মার্টফোন নেই। তো সেই ক্ষেত্রে আমি শাহনাজ আপাকে যে প্রশ্নটি রেখেছিলেন সেখানে আমি আমার বিষয় অভিব্যক্তি প্রকাশ করতে চাচ্ছি। আমরা প্রত্যেক শিক্ষক আমাদের ক্লাসে যে ছাত্রছাত্রী আছে সে ছাত্রছাত্রীদেরকে ভাগ করে প্রতিদিন অন্তত 6 জন শিক্ষার্থীর সাথে আমরা ফোনে যোগাযোগ করি এবং ওদেরকে, ওরা অলরেডি জানে আমরা যখন ফোন দেই আমাদের ফোন পেলেই সাথে সাথে ওরা ওদের 6টা বই পাশে নিয়ে বই খাতা নিয়ে বসে যায়। তো আমরা যেই বিষয়টি সম্পর্কে আলোচনা করি ওরা সেই বিষয়টি বের করে এবং
আমরা ধারাবাহিকভাবে ওদের ফোনে মোবাইলের মাধ্যমে ওদের পড়া দেই এবং মাঝে মধ্যে পড়া নেইও, যে এই পড়াটুকু যে গতকালকে দিয়েছিলাম তুমি আজকে ওই পড়া থেকে ছোট ছোট প্রশ্ন করি, ওদেরকে মূল্যায়ন করি যে ওরা আসলে পড়েছে কিনা, এবং ওদেরকে বাড়ির কাজ দেই। সেই বাড়ির কাজ ওরা করে, যাদের স্মার্টফোন আছে, যাদের সম্ভব হয়, যারা পারে আমাদেরকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়, আর যারা পারে না তাদেরকে আমি ফোনে জিজ্ঞাসা করি যে কালকে কি বাড়ির কাজ ছিল, তুমি কি কি করেছো আমাকে বলো। এভাবে আমরা পরিচালনা করছি। সেটা আমাদের প্রধান শিক্ষক বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে ফোন দিয়ে তিনি খোঁজ খবর রাখেন। তারপর আমাদের যে সংশ্লিষ্ট এটিও আপা, তিনিও ফোন দিয়ে খোঁজ খবর রাখেন, এবং আমরা রেজিস্টার মেনটেন করি বাসায় যে আজ কত তারিখ কোন কোন বাচ্চার সাথে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কোন কোন বিষয় কি পড়া দিয়েছি সেটা আমরা রেজিস্টারে তুলে রাখি। এবং সপ্তাহে একদিন বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ের যে ক্ষুদ্র মেরামতের কাজ বা অন্যান্য যে কাজ আছে সেই কাজগুলো চলমান, সেগুলো দেখার জন্য, পরিচালনার জন্য। তখন আমরা আমাদের আশেপাশে ক্যাসমেট এলাকার এরিয়ায় যেসব শিশুরা আমরা ফোনে যাদেরকে পাই না বা যাদের ফোনে সমস্যা পাচ্ছি না, বা অনেকের বাসায় টিভি নেই, ওরা সংসদ টিভি বা রেডিওতে যে ক্লাস হচ্ছে তার সাথে সংযুক্ত না, আমরা চেষ্টা করি ওসব শিশুদের সাথে যোগাযোগ করতে। আমরা যেদিন বিদ্যালয়ে যাই, শিক্ষকরা ভাগ হয়ে তাদের বাসায় গিয়ে তাদের সাথে সেই পড়াশোনা নিয়ে আলোচনা করে তাদের যতটুকু দরকার, কারণ আমি মনে করি আমাদের করোনাকালীন সময়ে যে বিদ্যালয় বন্ধ, এটা আমাদের মহামারী, কিছু করার নেই। একটি ক্লাস থেকে আরেকটি ক্লাসে যদি অটো প্রমোশনও হয় বা মূল্যায়নের বিষয় যদি থেকে থাকে, কিন্তু ওই বিষয়টি ওরা যদি সঠিকভাবে না জানে ওই বিষয়ে কি আছে এবং সেই বিষয়টি যদি ওদের আত্মস্থ না হয়, না বুঝতে পারে, পরবর্তী ক্লাসে গিয়ে ওই বিষয়ে বাংলা হোক, ইংরেজি হোক, গণিত হোক, ওরা কিন্তু কিছুই বুঝতে পারবে না বা সেভাবে করতে পারবে না। সেজন্য আমাদের অবশ্যই যেভাবে হোক চেষ্টা করতে হবে। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আপনি প্রশ্নটি আমাকে করেছেন যে আমরা কি করতে পারি। আমরা যে যে এবং সরকারও আমাদের সাথে যে সংসদ টিভির মাধ্যমে ঘরে বসে পেজ বিভিন্ন চেষ্টা করে যাচ্ছেন। তো মূল্যায়নের ক্ষেত্রে আমি মনে করি যে আমরা তো ফোনে বা এই যে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষকদের আপ্রাণ চেষ্টায় শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই একটা মূল্যায়ন যেভাবে হোক, যদি বিদ্যালয়ে সেভাবে সম্ভব না হয়, যদিও আমাদের সরকার সেভাবে একটি রুটিন, আমি ইদানিং দেখেছি যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 30 দিনের একটি সিলেবাস তৈরি করেছেন। তো সেই হোক আমাদের এই 30 দিনের মধ্যে শিক্ষার্থীদেরকে শেষ করে অনলাইনের মাধ্যমে হোক বা তারা বাসায় বসে বিতরণ করি, ওরা বাসায় বসে সেই মূল্যায়ন খাতে আমাদের প্রশ্ন, সেই মূল্যায়ন পত্র উত্তরগুলো লিখে অভিভাবক, অথবা আমরা যদি পারি, আমাদের পক্ষে যদি সম্ভব হয়, যারা বিদ্যালয়ে আসতে পারছে না তাদের কাছ থেকে সেই মূল্যায়ন শীট গুলো যদি সংগ্রহ করে তাদেরকে মূল্যায়ন করতে পারি, তাহলে আমি মনে করি যে এটা ভালো হবে। ভালো হবে। ধন্যবাদ রাবেয়া আপা, অসংখ্য ধন্যবাদ। আর আমাদের শিক্ষা বান্ধব সরকার কিন্তু আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার কথা চিন্তা করে অনেক পদক্ষেপ নিচ্ছেন। আর হয়তো যেহেতু এখন হাই স্কুলের যে একটা পদক্ষেপ কিন্তু চলে এসেছে, অ্যাসাইনমেন্ট ওরা তৈরি করে জমা দেওয়া, আর আমাদেরও হয়তো প্রাথমিক বিদ্যালয়ে এরকম একটা নির্দেশনা আসবে ইনশাল্লাহ, আমরা মনে করছি। তো রাবেয়া আপা, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমাদের অনুষ্ঠানের প্রায় কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই পর্যায়ে আমি যাচ্ছি আমাদের রফিকুল হাসান স্যারের কাছে। স্যার, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আপনার কাছে আমার প্রশ্ন। স্যার, এই যে অনলাইনে আপনাদের শিক্ষক মন্ডলীরা, আপনারা যারা প্রশিক্ষক আছেন পিটিআইতে, আপনাদের শিক্ষক মন্ডলীরা যে ওই প্রতিনিয়ত এত কষ্ট করে অনলাইন পাঠদান দিচ্ছেন শিক্ষার্থীদের জন্য, সেই অনলাইন পাঠদানের গুরুত্ব স্যার আপনি একটু বলুন। আর শিক্ষার্থীরা সেই অনলাইন পাঠদানের কি সুফল পাচ্ছে বলে আপনি মনে করেন স্যার? অনলাইন পাঠদানের গুরুত্বের কথা যদি বলি, বর্তমানে এই যে পরিস্থিতি, যেটা আমরা যে সংকট অতিক্রম করছি, যে মহামারী,
কোভিড-19 যে মহামারী অতিক্রম করছি, তো আমাদের বিদ্যালয়গুলো বন্ধ, স্কুল বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাহলে এই যে গ্যাপ যেটা পড়ছে, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন স্কুলের কোনো বিকল্প নেই। আমরা যদি শিক্ষার্থীকে টাচে রাখতে চাই, তাদেরকে যদি পড়াশোনায় মনোযোগী করতে চাই, তাদের যদি এই ব্রেকটা যদি যদি না থাকে, বা যদি আমরা পড়াশোনা কন্টিনিউ করতে চাই, শিক্ষার্থীদেরকে বই পুস্তকের সাথে যদি আমরা সম্পৃক্ত রাখতে চাই, অবশ্যই অনলাইন স্কুলের কোনো বিকল্প নেই, কারণ এর কোনো অল্টারনেটিভ আমাদের হাতে নেই এই মুহূর্তে। তাহলে সেই হিসেবে বলা যায় যে অনলাইন স্কুল কার্যক্রম এর গুরুত্ব খুবই বেশি। আপনারা আমাদের যারা শিক্ষক আছেন, যারা অনলাইন স্কুল পরিচালনা করছেন, যারা স্বতঃপ্রণোদিত হয়ে নিজ প্রচেষ্টায়, নিজ উদ্যোগে যে কাজগুলা করছেন, আমি মনে করি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ, এবং আমাদের জাতীয় শিক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরেকটি প্রশ্ন ছিল স্যার, এই যে আমাদের শিক্ষার্থীরা যাদের জন্য আমরা এত কষ্ট করছেন, শিক্ষক মন্ডলীরা অনলাইন পাঠদান দিচ্ছেন, সেই শিক্ষার্থীরা কি অনলাইনে সুফল পাচ্ছে বলে আপনি মনে করেন? আমি অবশ্যই সুফল পাচ্ছে, অবশ্যই সুফল পাচ্ছে আমি বলবো, কারণ তারা তো সম্পৃক্ত হচ্ছে। একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী অবশ্যই সুফল পাচ্ছে এবং তারা সম্পৃক্ত হচ্ছে। আমরা যদি এই কার্যক্রমগুলো পরিচালনা না করতাম, বা আপনারা যদি এই কার্যক্রমগুলো যদি হাতে না নিতেন, আমার শিক্ষার্থী তো কোনো বইয়ের সাথে সম্পৃক্তই থাকতো না। যে একটা পড়া হচ্ছে, একটি ক্লাস হচ্ছে, সেখান থেকে সে অনেক কিছু শিখছে এবং তার পড়াটা কন্টিনিউ হচ্ছে। যদি সেগুলো যদি অব্যাহত না থাকতো, অনলাইন স্কুলগুলা বলি, আমাদের সংসদ টিভি বলি, বা আপনার বা ব্যক্তিগত পর্যায়ে বা শিক্ষকদের মানে গ্রুপ পর্যায় থেকে যে উদ্যোগগুলো আছে, সেইগুলা যদি না থাকতো, আমার মনে হচ্ছে যেটা, শিক্ষার্থীরা বইয়ের ধারে কাছেও যেত না। তাহলে সেই হিসাবে আমি বলতে পারি যে এই শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হচ্ছে। তারা তো দেখছে, আপনাদের পাঠগুলো দেখছে, তাদের শিক্ষকের উপস্থাপনাগুলো দেখছে, বিভিন্ন চ্যানেল থেকে দেখছে, আরো বড় প্ল্যাটফর্মে তারা সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। আমি মনে করি সেটা আরো শিক্ষার্থীকে আরো বেশি অনুপ্রাণিত করছে। অনেক শিক্ষকের সাথে সম্পৃক্ত হচ্ছে। স্যার, আমি আপনার কাছে আরেকটু প্রশ্ন সংযোগ করতে চাচ্ছি, যে আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষক মন্ডলী অনেকে আছেন যে আমাদের এখনো অনলাইন পাঠদানে আসছেন না, কারণ তারা মনে করে কি, বা কিছু আছে আমাদের ব্যাক সাইডে বসে কথা বলেন যে ওই যে অনলাইনের ক্লাস কে দেখে। এই কথাটা কিন্তু আমরা এখনো প্রতিনিয়ত শুনে আসছি যে অনলাইনে ক্লাসগুলো শিক্ষার্থীরা দেখছে না, বা ওই শিক্ষক মন্ডলীরা এখনো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসছেন না। স্যার আপনার ওই শিক্ষকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন স্যার। ওই শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলবো, সম্মানিত শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, ওনাদের হচ্ছে মানে দৃষ্টিভঙ্গির মনে হয়, ইতিবাচক দৃষ্টিভঙ্গির মনে হয় কিছুটা গ্যাপ আছে। আমি যেটা বলবো, তাদেরকে যদি আমরা মোটিভেটেড করতে পারি, মানে যেসব অনেক শিক্ষক আছেন শুরুর দিকে ওনারা আসেন নাই, কিন্তু একটু মানে কিছুদিন পরে হলে সম্পৃক্ত হয়ে বেশ অনেক, উনি কিন্তু আগ্রহ আরো অনেক বেশি আগ্রহ হয়েছেন অনলাইন ক্লাসের ব্যাপারে। আমি দেখেছি, আমি আমার নিজের পরিচিত কিছু শিক্ষককে আমি বলেছি যে এখন তো তখন অনলাইন ক্লাস শুরু হয় নাই, কিন্তু আমাদের ডিপিএড এর কার্যক্রম শুরু হয় না। আমি কয়েকজন শিক্ষককে বললাম যে আপনারা তো এখন বসে আছেন প্রায়, তো আপনারা এক কাজ করেন, রাঙ্গামাটি অনলাইন স্কুলে চলে আসেন। এবং ঠিকই উনি স্কুলে আসছে, আগ্রহ সহকারে পাঠদান করছে। তো আমার মনে হচ্ছে যে আমরা যদি মোটিভেটেড করতে পারি শিক্ষকদেরকে, একটু যদি তাদেরকে এই বিষয়টা যদি মানে ইতিবাচক ভাবে যদি তাদেরকে গ্রহণ করানোর মতো যদি একটা পরিস্থিতি তৈরি করতে পারি, আমার মনে হয় এই কথাটাই থাকবে না যে অনলাইন স্কুলে কে দেখে কে দেখছে না, এই বিষয়টাই মনে থাকবে। ধন্যবাদ স্যার। আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আপনি আমাদের সঙ্গেই থাকেন, আমি পরবর্তীতে আপনার কাছে আসবো। এই পর্যায়ে যাচ্ছি আমি শাহনাজ আপার কাছে। শাহনাজ আপা, আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে আছি। এখন আমার প্রশ্ন আপনার কাছে একদম সংক্ষিপ্ত আকারে উত্তর দিবেন, যেহেতু আমাদের সময় একেবারে আমরা দুয়ারে চলে এসেছি শেষ পর্যন্ত। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে আমরা আপনার শিক্ষক মন্ডলী বা আমরা যারা অনলাইনে ক্লাস নিচ্ছি, শিক্ষা যোদ্ধা হিসাবে আমরা কিন্তু কোনো কিছুর বিনিময়ে আপনারা ক্লাস নিচ্ছেন না। এই যে এখন আপনার কর্তৃপক্ষের কাছে আপনার কি আবেদন থাকবে, যে আপনারা যে এই যে শিক্ষা ফাইটার হিসাবে কাজ করছেন, আপনাদের ভবিষ্যতে আপনাদের কোনো আমি বলবো না সম্মানী, কোনো সম্মাননা পেতে চান, বা কোনো যে শিক্ষক মন্ডলী আপনার সহকর্মীরা প্ল্যাটফর্মে আসছেন না, ওদের উদ্দেশ্যে আপনি অল্প মানে ক্ষুদ্র আকারে আপনার কথা একটু মতামত প্রকাশ করুন।
ধন্যবাদ ম্যাম, এটা হচ্ছে আমার আচ্ছা মনের আচ্ছা। কথা আপনি বলছেন। হ্যাঁ, আমি এই ক্ষেত্রে কিন্তু আমার অনেক কাউকে আমার সহপাঠী, আমরা যারা একসাথে থাকি বা আমার দেশের, আমার হুম রাঙ্গামাটির বাইরে বিভিন্ন জেলার যে শিক্ষকদের সাথে আমার পরিচিত, আমি প্রত্যেককে বলি যে আপনারা অনলাইন হুম, ক্লাসটা নেন, এটা আপনাদের পেশাগত দক্ষতা অনেক বাড়াবে, হ্যাঁ। বাড়াবে। আর শুধু তাই নয়, আমরা আমাদের কোমলমতিদের জন্য আমরা কিছু করতে পারবো, আমরা দেশের জন্য কিছু করতে হুম পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিনিয়ত আমাদের এই শিক্ষা ক্ষেত্রে এত আমাদের জন্য অনেক কিছু করে যাচ্ছে, যদি আমরা সেদিকে হলো আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে হুম আমি বলবো যে আমাদের প্রত্যেকজনের এই পেজে, অর্থাৎ বিভিন্ন পেজে নিজ উদ্যোগে যদি আমরা কাজ করি, তাহলে হুম এটার অনেক আমাদের পেশাগত দক্ষতা বাড়বে। আর একটা হুম হচ্ছে যে আমরা যদি ওই যে আপনি বললেন যে হ্যাঁ, আমাকে এই ক্ষেত্রে আমার অনেক সহকর্মী আমাকে বলছেন যে এই তোমরা কি এটা বেনিফিট পাও, তখন হ্যাঁ আমার হ্যাঁ একটা কেমন জানি মনে হয় আর কি। আমি হুম বেনিফিটের জন্য কোনো কিছু করি না, আমি করছি করে আমার নিজ দক্ষতা বাড়ানোর জন্য, হ্যাঁ। এবং আমি দেশের জন্য এবং আমার কোমলমতি শিক্ষার্থীদের জন্য আমি কিছু করছি। এক্ষেত্রে কর্তৃপক্ষের কাছে আমার একটাই চাওয়া, যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে থাকেন, আমি বলবো যে তারা ওই মন মানসিকতা থেকে বের হয়ে আসার জন্য। আর আমি আমার সহপাঠীদেরকে বলবো, যারা আমরা শিক্ষক সমাজ, এত বড় আমরা শিক্ষক সমাজ অনেকগুলো, আমরা অনেকজন, আমরা একটা পরিবারে আছি, আমি সবাইকে বলবো যে সবাই আমরা যদি এই যে আমাদের পেজ গুলোকে আমরা যদি একটা স্কুলে 6 জন থাকি, যদি অন্তত পক্ষে 4 জন বা 5 জন করে আমরা পাঠদান করি, তাহলে দেখা যাবে যে আমাদের কোমল মতিরা এর থেকে অনেক উপকৃত হবে। ধন্যবাদ শাহনাজ আপা, ধন্যবাদ। এই পর্যায়ে আমি যাচ্ছি আমাদের রাবি আপার কাছে। রাবি আপা, আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে আছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এই যে আমাদের বছরের শেষ, সিলেবাসের শেষ পর্যায়ে, এখন আপনার উপদেশমূলক একটু কথা আমার কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলুন। জি, ধন্যবাদ। আমি অনলাইন ক্লাসগুলো যে নেই, প্রতিটি ক্লাসে আমি বলার চেষ্টা করি যে পরীক্ষার জন্য কিন্তু পড়াশোনা নয়, নিজেকে জানার জন্য, শেখার জন্য, দেশের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের পড়াশোনা। আমি আর অনেক শিক্ষার্থীরা বলেন যে ম্যাম পরীক্ষা তো হবেই না, তাহলে করতে হবে কেন? এই যে এত এত বাড়ির কাজ দেন, কিসের জন্য দেন? পরীক্ষা তো হবে না। তখন আমি এই বিষয়টি আমি আমার ক্লাসে বেশিরভাগ সময় আমি আলোচনা করি, চেষ্টা করি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে পরীক্ষার জন্য শুধু পড়ালেখা নয়, পরীক্ষাটা আসলে পরবর্তী ক্লাসে ওঠার একটি মাত্র, প্রমোশনের জন্য, যে পদোন্নতি, হ্যাঁ। হ্যাঁ, পদোন্নতির জন্যই। জি। তো আমার নিজেকে জানার জন্য, এবং আমি যে ক্লাসে আছি পরবর্তী ক্লাসে কিন্তু আমার পূর্ববর্তী ক্লাস এভাবে থাকছে না, আরো ভিন্ন বিষয়গুলো চলে আসছে। তো আমি যদি যেই ক্লাসে আছি সেই ক্লাসের বিষয়গুলো আমি যদি ভালোভাবে না জানতে পারি, না শিখতে পারি, তাহলে পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলো আমার আমার কাছে জটিল হয়ে যাবে। এবং তখন কিন্তু অনেক শিক্ষার্থী অনাগ্রহ প্রকাশ করবে যে পারছে না, না পারার কারণে তাদের পড়াশোনা থেকে তারা সরে যাওয়ার চেষ্টা করবে বা দুর্বল হয়ে যাবে। এই বিষয়টা আমি চেষ্টা করি সকল শিক্ষার্থীকে বোঝানোর জন্য। তা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমেও আমি সব শিক্ষার্থীদেরকে এবং অভিভাবকদেরকে জানাতে চাচ্ছি যে পরীক্ষার জন্যই শুধু পড়াশোনা না, আপনার সন্তানকে আপনার সন্তানের প্রয়োজনে, আপনার প্রয়োজনে পড়াশোনা করাবে। এবং আমি কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা টেলিভিশনে বিভিন্ন বিজ্ঞাপন ঘন্টার পর ঘন্টা দেখি, সেই বিজ্ঞাপনগুলো দেখার কারণে বাচ্চারা কিন্তু সেই বিজ্ঞাপনগুলো একদম মুখস্থ করে ফেলে। এই বিজ্ঞাপনের মাধ্যমে যদি আমরা অনলাইন ক্লাসগুলো দেখার জন্য বা পড়াশোনার সাথে সংযুক্ত করার জন্য বিজ্ঞাপনের মাধ্যমে যদি কোনো একটি ব্যবস্থা করা যায় এবং সেটি বারবার প্রচার করা যায় বিভিন্ন টিভি চ্যানেলে, তাহলে আমি মনে করি যে শিক্ষার্থীরা পড়াশোনার বিষয়টি আরেকটু অনুধাবন করবে এবং আরেকটু ওরা এগিয়ে আসবে। ধন্যবাদ, ধন্যবাদ ব্যাপার, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি এ পর্যায়ে যাচ্ছি আমাদের রফিকুল হাসান স্যার। স্যার, আমাদের সময় শেষ পর্যায়ে, আপনি আপনার কাছে শেষ প্রশ্ন নিয়ে আসছি স্যার। আমাদের এই যে এই বর্তমান অবস্থার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে বিদায় আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এখন তাদের নিজ ঘরে গৃহবন্দী হয়ে আছে, ওদের মায়ের কাছে আছে।
এবং মায়ের কাছে নিরাপদে আছেন। স্যার, আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা যে মায়ের কাছে আছেন, আমাদের মা জানি একজন মা একটি শ্রেষ্ঠ শিক্ষক। সেই মাদের উদ্দেশ্যে স্যার আপনার গুরুত্বপূর্ণ উপদেশ মাদের উদ্দেশ্যে বলুন। অবশ্যই শিশুর আমি মনে করি যে আহ, আপনি বলেছেন, আপনার কথা রেশ ধরে আমি বলছি, শিশুর আসলে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন ওনার মা। মা। মায়ের কাছ থেকে সব শিক্ষার শুরুটাই হয় মায়ের হাত ধরে। তো মাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে শিশু আপনার শিশুকে যে শিক্ষণ প্রক্রিয়ার সাথে এখন যে সিচুয়েশনটা চলছে, আপনার শিশুকে আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে, আপনার শিক্ষার্থীকে সেই অনলাইন ক্লাসগুলো দেখার জন্য আপনি অনুপ্রাণিত করুন। তাকে বলুন, আপনার শিক্ষার্থীকে বলুন, আপনার 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 স্নেহের শিক্ষার্থী যে আছে বা আপনার সন্তানকে বলুন যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো যেন নিয়মিত দেখার তাকে সুযোগ করে দেয়। বা তাকে তাকে পরামর্শ দিই সে কোন ক্লাসগুলো দেখবে, সে পাঠটা দেখবে, যে কাজগুলা দেওয়া হচ্ছে, আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা যেন মিলিয়ে নেয়, বাসায় যেন যতটুকু সুযোগ পায় সেটা যেন পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দিক থেকে যদি আমি বলি আর কি, মায়েরাই সেই কাজটা সবচেয়ে বেশি করতে পারেন। তার শিক্ষার্থীকে নিয়ে যে অনলাইন ক্লাসগুলা হয় সেই ক্লাসগুলাতে যেন সম্পৃক্ত করতে পারে, ক্লাসগুলো যেন দেখে না। মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। আমি মাদের প্রতি অনুরোধ করব, মায়েরা যেন এদিকে এগিয়ে আসেন, তাহলে আমাদের অনলাইন কার্যক্রমটা সফল হবে এবং মায়েরাই পারে সেই অনলাইন কার্যক্রমটা শিক্ষার্থীকে সম্পৃক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে মায়েরা। মায়েদের কাছে আমার অনুরোধ ধন্যবাদ থাকবে, স্যার। আপনার সন্তানকে অনলাইন শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করুন। ধন্যবাদ স্যার, সুন্দর পরামর্শ দিয়েছেন আমাদের অভিভাবক মন্ডলীর উদ্দেশ্যে। স্যার, আপনার কাছে আমার আবার এটা প্রশ্ন না, আমাদের আজকে শিক্ষার আলো .com এই যে বিশেষ টক শোতে এসে আপনার আপনার কেমন লেগেছে সেই সংক্ষিপ্ত আকারে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলুন। আর আমাদের সাথে অনেক দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আছেন, আমি দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমাদের দর্শক শ্রোতা অনেকে অনেক মন্তব্য করেছেন, আমি মন্তব্যগুলো আজকে পড়তে পারছি না। আর স্যার, আপনি আমাদের এই শিক্ষার .com এর বিশেষ টক শোতে এসে আপনার কেমন লেগেছে সেই সংক্ষিপ্ত আকারে আপনার মনের ভাব প্রকাশ করুন। আমি আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার আলো .com কে। একটি মানে আমি দেখছি যে অনেক ওনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন, ওনাদের বিভিন্ন শিক্ষকদের কে সম্পৃক্ত করছেন বিভিন্ন মতামত প্রদানে। কি কি সমস্যা আছে, কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, এই যে ভাবনাগুলা বিভিন্ন শিক্ষকের ভাবনার সাথে সম্পৃক্ত করছেন, অনেক মানুষের চিন্তা ভাবনাগুলা জানার সুযোগ করে দিচ্ছেন। এতে শিক্ষকরা সচেতন হচ্ছে, আমাদের নতুন করে ভাবনার সুযোগ তৈরি হচ্ছে, চিন্তা নতুন ভাবে ভাবার সুযোগ তৈরি হচ্ছে, সেই কাজটা করে দিচ্ছে শিক্ষার আলো .com। আমি শিক্ষার আলো .com কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ আমাকে এই টক শোতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি লুৎফুন্নাহার লিপি ম্যাডামকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাঙ্গামাটির শিক্ষক শাহনাজকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কান্তা ম্যাডাম যিনি আছেন, এবং যিনি উপস্থাপক আছেন এবং যিনি আয়োজক আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি যারা আমাদের শ্রোতা আছেন, দর্শক আছেন, সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনি আপনার সন্তানকে, আপনার প্রতিবেশী যারা আছে সবাইকে সচেতন করুন। কোভিড-19 যতদিন পর্যন্ত তার স্বাভাবিক অবস্থা আমরা ফিরে না আসবো আর কি, ততদিন পর্যন্ত আমাদের অনলাইনের মাধ্যমে সেই কার্যক্রম চালিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। সবার প্রতি আমার অনুরোধ, আপনার অনলাইন স্কুলগুলোতে আপনার শিক্ষার্থীকে সম্পৃক্ত করুন, সে যেন পাঠটি দেখে পাঠের পড়াটা যেন শিখতে পারে আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের স্যার, যে যেহেতু আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি স্যার, আমাদের সঙ্গেই থাকুন। আমি যাচ্ছি শাহনাজ আপার কাছে। শাহনাজ আপা, আমাদের শিক্ষার আলো .com এর বিশেষ টক শোতে এসে আপনার কেমন লেগেছে সংক্ষেপে মনের কথা প্রকাশ করুন আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে। ধন্যবাদ ম্যাম। আমার শিক্ষার আলো .com এই পেজ থেকে আমাকে মারুফ সোহেল স্যার আমাকে এখানে ইনভাইট করেছেন এবং উনি আমাকে অনেকদিন যাবত সব সময় আমাকে নক করছেন, ম্যাম আপনাকে আমাদের এই পেজে আমাদের অনলাইন পেজের পিছনের গল্পগুলো তুলে ধরার জন্য সব সময় আমাকে তিনি সাহস দিয়েছেন। এবং আমি স্যারকে বারবার বলছি, স্যার আমি পারবো না, আমি গুছিয়ে কথা বলতে পারি না স্যার, স্যার আমি কি বলবো,
তখন স্যার বারবার বলছে যে আপনি আমার সাথে যেভাবে স্বাভাবিক কথা বলছেন, ঠিক সেভাবেই স্বাভাবিক কথাগুলো, আপনার মনের কথাগুলো, আপনার অনলাইন ক্লাস নেওয়ার পিছনের গল্পগুলো আপনি এখানে তুলে ধরবেন। আমি কৃতজ্ঞ যে শিক্ষার আলো.com এর কাছে, আমি যে আজকে আমার মনের কথাগুলো, তাছাড়া আমার প্রিয় রফিকুল হাসান স্যার, আমার প্রিয় কান্তা ম্যাম, এবং আপনার সুন্দর উপস্থাপনা, সবকিছু আমি খুবই কৃতজ্ঞ। আর আমি এইখানে আরো যুক্ত করতে চাই যে আমাদের এই যে ইয়াগুলো, আমাদের শিক্ষার যত আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার থেকে আমরা যে নিজ উদ্যোগে আমরা ঘরে বসে শিখি, বিভিন্ন পেজ থেকে আমরা ক্লাসগুলো দেখছি। আমি আমাদের অভিভাবকদের বলবো যে আমি রফিকুল হাসান স্যারের সাথে একমতে বলতে চাই যে আমরা যদি সবাই যদি একটু সম্পৃক্ত হই, আমরা যদি একটু আরো সচেতন হই আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া থেকে পিছিয়ে যাবে না। তারা ভাববে না যে করোনাকালীন মহামারীতে তাদের স্কুল বন্ধ, তাদের লেখাপড়া বন্ধ। এটা যাতে তারা না ভাবে, আমাদের ক্লাসগুলো যেন তারা দেখে উপকৃত হয়। আর শিক্ষার আলো.com এর কাছে আমি আজকে অনেক অনেক কৃতজ্ঞ যে আমার মনের কথাগুলো আমি এখানে এসে তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ, ধন্যবাদ শাহনাজ আপা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে যাচ্ছে আমি রাবেয়া আপার কাছে। রাবেয়া আপা ম্যাম, আমার শেষ বলতে শেষ প্রশ্ন আপনার কাছে। প্রশ্নটা এটা, শিক্ষার আলো যে আমাদের বিশেষ টক শোতে আপনি আজকে এসে আপনার কেমন লেগেছে সংক্ষেপে আমার দর্শক শ্রোতার উদ্দেশ্যে মনের কথা প্রকাশ করুন। রাবেয়া আপা। ধন্যবাদ। শিক্ষার.com এর আয়োজককে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে দেখেন আমরা ডিজিটাল বাংলাদেশের মাধ্যমেই কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছে। হয়তো কোনোদিন কখনো কারোর সাথে কারো দেখা বা কথা হওয়ার সম্ভাবনা ছিল না। এই আয়োজনের মাধ্যমে কিন্তু আমরা একে অপরের সাথে দেখা, কথা হওয়া বা পরিচয় হওয়াটা সম্ভব হয়েছে। তো শিক্ষার.com কে অনেক অনেক ধন্যবাদ যে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে একটি পরিবারের মধ্যে নিয়ে আসা এবং একে অপরের সাথে পরিচয় এবং প্রত্যেকের মনের যে ইচ্ছাগুলো বা পিছনের গল্পগুলোকে তুলে এনে সবার সামনে উপস্থাপন করার জন্য আমি আপনার এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে অনুরোধ করব, আমাদের এই যে প্রচেষ্টা, আমাদের এত এত চেষ্টা যেন সামান্য হলেও সফল হয়। সেই সফলতার জন্যই কিন্তু আমাদের এত আয়োজন। তো অভিভাবক এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং বাড়ির কাজগুলো করবে। এর ফলে তোমরা নিজেরাই উপকৃত হবে এবং পরবর্তী ক্লাসে গিয়ে তোমরা দেখবে যে তোমাদের কাছে পরবর্তী ক্লাসের পড়াশোনাগুলো অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ রাবেয়া আপা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপা আপনাদের তিনজনকেই। আমাদের শিক্ষা আলো, আমার তিনজন অতিথিকে আজ শিক্ষার.com মানে বিশেষ টক শোতে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে শেয়ার করেছেন। এত কর্মব্যস্তর মাঝে আপনি আমাদের শিক্ষার এই আলোর বিশেষ টক শোতে আপনারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের মনের কথা দর্শক শ্রোতার উদ্দেশ্যে শেয়ার করেছেন। তাই আমি আপনাদেরকে আবারও শিক্ষার.com বিশেষ টক শোতে আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের আপনি সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের জানেনই আমার শিক্ষার.com এ সমকালীন শিক্ষা এবং বর্তমান অবস্থা নিয়ে আমরা আলোচনা করে থাকি। শিক্ষকদের অবদান, শিক্ষার্থীদের করণীয়, শিক্ষকের করণীয়, এই জাতীয় আলোচনা আমরা আমাদের শিক্ষার.com অনুষ্ঠানে করে থাকি। আপনারাও সবসময় আমাদের সাথে যুক্ত থাকেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদের সাথে শেয়ার করেন। আর তাই আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই বিশেষ টক শো অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে আমি শিক্ষার.com এর পক্ষ থেকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই বর্তমান অবস্থা আমরা কাম্য নয়, আমরা দোয়া করি যেন আমাদের বর্তমান অবস্থা কেটে যায়। আমাদের আমরা শিক্ষার জগতের সাথে যুক্ত আছি। আমাদের বর্তমান অবস্থা কেটে গেলে আমরা যার যার কর্মস্থলে চলে যাব, সেই কর্মমুখী শিক্ষার্থীদের কাছে চলে যাব, যার যার কর্মস্থলে আমরা চলে যাব, সে দোয়া করি। আর আমরা শিক্ষক সমাজ এমন একজন সমাজ, যে কোনো পরিস্থিতিতে আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে জানি। আমরা দোয়া করবো ইনশাল্লাহ আমাদের বর্তমান অবস্থা পরিস্থিতি ভালো থাকবে। আর প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ঘরে থাকবেন, সাবধানে থাকবেন, সরকারি নিয়ম কানুন মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর বিশেষভাবে যে আমরা যখন বাইরে যাব, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে আমরা বাইরে যাব। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের শিক্ষাআলো.com বিশেষ টক শো অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গুণী কর্মকর্তা, গুণী শিক্ষক মন্ডলী নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আজকে শিক্ষাআলো.com এর শুভ সন্ধ্যায় আপনাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।